আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। হাসিনার বিচার বেঠিকভাবে চলছে, দাবি তার আইনজীবীর। ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসায় মির্জা ফখরুল। হজের খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ 4,67,000। বেকারের শীর্ষে ঢাকা, আত্মীয় স্বজনের মাধ্যমে চাকরি খোঁজ করেন বেশিরভাগ। ইসরায়েলের 16 পাইলট নিহত। ওয়াংচুক বাংলাদেশে এসেছিলেন, রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতা, দাবি লাদাখ পুলিশের। 41 বছর পর এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বেঠিকভাবে চলছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আইনজীবী জেড এ খান পান্না। আজ শেখ হাসিনার মামলা সর্বশেষ 54তম সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান করছেন। এর মাধ্যমে মামলার জবানবন্দি তথা সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। মধ্যাহ্নবিরতির সময় বিচার নিয়ে এই মন্তব্য করেন জেড এ খান পান্না। এভরিহোয়ার ইন বাংলাদেশ। আমি তো আমার তো কোনো গ্যারান্টি নাই যে এখান থেকে আমি সেফলি বাসায় যেতে পারবো, বাসায় ঘুমাইতে পারবো, এই গ্যারান্টিটা নেই। একটা এক্সাম্পল দিই, গত মাসের 28 তারিখ প্রজন্ম মঞ্চ 71 থেকে আমি একটা গোল টেবিল বৈঠক ডাকছিলাম। ইস্যু কি? ইস্যু ছিল মুক্তিযুদ্ধের, মহান 71 মুক্তিযুদ্ধের যাতে কোনো রকম মর্যাদাহানি না হয় এবং 72 সংবিধানে সংরক্ষণ যাতে করা যায়, এইটা নিয়ে আলোচনা। এবং যারা ছিল অধিকাংশ ছিল অ্যাবাভ 70 এইজের। সেইখান থেকে মধ্যে দুই তিনজন ছিল, মঞ্জুরুল আলম পান্না, কার্জন, আর কে, এই দুইজন ছিল বোধহয় ইয়াং, তাও অ্যাবাভ 60। মব করা হইলো, যারা অ্যাটাক করলো, মব করলো, তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হইলো না। মামলা হইলো গিয়ে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে। সো এই আইনের প্রতি, এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আমার শ্রদ্ধা থাকবে প্রত্যেকে। আপনি কি বলছেন যে রাষ্ট্রযন্ত্র তাহলে সঠিকভাবে এখন চলছে না? সঠিকভাবে না, বেঠিকভাবে চলতেছে। রাইট? কোনো ফাঁক রেখে কথা বলছে? বেঠিকভাবে চলতেছে, উল্টাভাবে চলতেছে। আর এখানকার বিচার ব্যবস্থাটা, এখানকার তো রাষ্ট্রের কি বাইরে? এটা কি বাংলাদেশের বাইরে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন। বিশ্ববাসী দেখেছে আমরা বিপ্লব পরবর্তী কার্যক্রম পরিচালনায় ঐক্যবদ্ধ আছি। আগামী দিনেও আমরা দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব। নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন, যেখানে তিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে তুলে ধরেন। এই আয়োজনে ব্রিজিং বর্ডার্স, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এঙ্গেজমেন্ট শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেলের আলোচনাও অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এটি সঞ্চালনা করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 3 জন এতে অংশ নেন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। বাংলাদেশ থেকে আগামী বছর পবিত্র হজ পালনের খরচ সামান্য কমেছে। আগামী বছর হজের সর্বনিম্ন প্যাকেজ প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে 4,67,000 টাকা। উড়োজাহাজ ভাড়াও আগের চেয়ে প্রায় 13,000 টাকা কমেছে।
বাড়ছে স্বাস্থ্য বীমার টাকার পরিমাণ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ রোববার বিকেলে সচিবালয়ে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করা হবে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্র বলেছে, সরকার আগামী বছরের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম প্যাকেজ পবিত্র মসজিদুল হারাম থেকে 700 মিটারের মধ্যে। এই প্যাকেজের প্রস্তাবিত মূল্য 6,90,000 টাকা। পবিত্র মসজিদুল হারামের 1.7 কিলোমিটারের মধ্যে থাকার দ্বিতীয় প্যাকেজের প্রস্তাবিত মূল্য 5,58,000 টাকা। আজিজিয়া এলাকায় থাকার তৃতীয় প্যাকেজের প্রস্তাবিত মূল্য 4,67,000 টাকা। একটি প্যাকেজ সরকার নির্ধারণ করবে, অন্য দুটি প্যাকেজ অনুমোদিত হজ এজেন্সিগুলো নির্ধারণ করবে। আজ বিকেল 5টায় অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন সচিবালয়ে হজ এজেন্সির মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয় 27 জুলাই। আগামী 12ই অক্টোবর প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে। 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়। দেশের সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। সারা দেশে 26,24,000 বেকারের মধ্যে ঢাকা বিভাগে 6,87,000 বেকার বসবাস করেন। এসব বেকার তরুণ তরুণীদের 1/3 বেশি সাধারণত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে চাকরি খোঁজেন। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS শ্রম শক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। BBS এর জরিপে দেখা গেছে 2024 সালের শেষে বাংলাদেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 26,24,000। ঢাকা বিভাগে 6,87,000 বেকার রয়েছেন। এরপর যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। দেশের বিভাগওয়ারি হিসেবে ঢাকা বিভাগের পর চট্টগ্রাম বিভাগে 5,84,000, রাজশাহীতে 3,57,000 বেকার তরুণ তরুণী রয়েছেন। এছাড়া খুলনায় 3,31,000, সিলেটে 2,16,000, রংপুরে 2,06,000, বরিশালে 1,39,000 এবং ময়মনসিংহ বিভাগে আছেন 1,04,000 বেকার। বেকার তরুণ তরুণীদের 36% আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে চাকরি খোঁজেন। তারা মনে করেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনই তাদের কাঙ্ক্ষিত চাকরি দিতে পারবেন। এছাড়া 12% চাকরি প্রত্যাশী সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাকরি চেয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েলের অন্তত 16 পাইলট নিহত হয়েছে, এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। তিনি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, যুদ্ধের শুরুর দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা থাকলেও দ্রুত তা মেরামত ও পুনর্গঠন করা হয়েছে। তার ভাষায়, প্রথম 2 থেকে 3 দিনে কিছুটা ঘাটতি দেখা দিলেও চতুর্থ দিন থেকে যুদ্ধের মোড় ঘুরে যায়। শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করে। রাহিম সাফাভির দাবি, বিদেশি মূল্যায়ন অনুসারে 60% পর্যবেক্ষক ইরানকেই এ যুদ্ধে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, না ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে, না গুরুত্বপূর্ণ অবকাঠামো কিংবা সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি করতে, বরং ইরান তার সব উদ্দেশ্য পূরণে সফল হয়েছে। তিনি আরও জানান, অভিযানে ইরানি বাহিনী শত্রুপক্ষের কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র ও বিভিন্ন টার্মিনালে হামলা চালায়, যা ইসরায়েলকে দুর্বল করে দেয়। তার দাবি, এই অভিযানে 16 জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত এবং শত্রুপক্ষকে 600 থেকে 640টির বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করেছে ইরান। ভারতের লাদাখ রাজ্য মর্যাদা আন্দোলনের অন্যতম নেতা এবং বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের বাস্তব চরিত্র হিসেবে পরিচিত সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে যোগাযোগ রাখা, সীমান্ত পারের কাছে তথ্য সরবরাহ করা এবং সহিংসতা উস্কে দেওয়ার মতো গুরুতর সব অভিযোগ তোলা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে লাদাখ পুলিশের মহাপরিচালক SD সিং জামওয়াল জানান, সম্প্রতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক এজেন্টের সঙ্গে ওয়াংচুকের যোগাযোগের প্রমাণ পেয়েছেন তারা। গত বুধবার লেহ অঞ্চলে সহিংসতায় 4 জন বিক্ষোভকারী নিহত হন। এই ঘটনার নেপথ্যে ওয়াংচুকের ভূমিকার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছে। এটা এমন একটি মামলা যেখানে কাউকে জামিন ছাড়া দীর্ঘমেয়াদে আটক রাখার সুযোগ রয়েছে। সূত্র জানায়, ওয়াংচুককে রাজস্থানের যোধপুরে একটি বিশেষ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লেহ অঞ্চলে কারফিউ
জারি করা হয়েছে এবং ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সবশেষে খেলার খবর। 51 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে আজ রোববার বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। পাকিস্তান ফাইনালে এসেছে অনেক উত্থান পতনকে পাশ কাটিয়ে। এবারের এশিয়া কাপ টি-20তে 2টি ম্যাচে হেরেছে পাকিস্তান, 2টি ভারতের বিপক্ষে, একবার গ্রুপ পর্বে, একবার সুপার 4-এ। এবার ফাইনালে পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার সুযোগ। পাকিস্তানের সামনে সবচেয়ে বড় বাধা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পুরো টুর্নামেন্টে ভারতের ব্যাটিংকে দানবীয় বানিয়েছেন তিনি। মিডল অর্ডার ততটা ভয় জাগানিয়া ছিল না। এই ম্যাচ কেবল ক্রিকেট নয়, দুই দেশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ও প্রচণ্ড আবেগ এখানে জড়িত। ভারত টুর্নামেন্টে একক আধিপত্য দেখাচ্ছে, তবে পাকিস্তানও এবার প্রতিশোধের মুডে থাকবে। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেট প্রেমীরা। দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন আজ এ পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে আরেকটি আয়োজন নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।